নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে নিশ্চিন্তে আছেন। তো সকাল থেকে অনেকগুলো ফোন আসছিল, অনেকেই বলছিলেন যে কিছু বলার জন্য, প্রতিক্রিয়া দেওয়ার জন্য। দেখুন, প্রতিক্রিয়া বা কিছু বলা, বিশেষ করে ওই ধরনের দাঙ্গাবাজ মুকুটহীনের বিরুদ্ধে বা তার পক্ষে, সেগুলো বলার রুচিবোধ অন্তত পক্ষে আমার নেই। আমি যে কথাগুলো বলি বা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যেটা বাস্তব, যেটা সত্য, ইতিহাসে যেটা লিখিত আছে সেটা বলার চেষ্টা করি। আর এই দাঙ্গাবাজ মুকুটহীন আজকে ও নেতিয়ে পড়েছে, কারণ বাটপাড়ি ধান্দাবাজি বেশি দিন চলে না। এবং ওর যা বক্তব্য আজকে ও সামাজিক মাধ্যমে দিয়েছে, সেই বক্তব্যে ওর পরাজয় ও স্বীকার করে নিয়েছে এবং নূতন করে উস্কানি দেওয়া। আপনারা ভেবে দেখুন, ও যেসব প্রশ্ন বা উত্থাপন করেছে, যেসব কমিউনাল ফ্লেভার আপ করার চেষ্টা করেছে, সেগুলোর একবার নিজেরা বিশ্লেষণ করে দেখুন। যে লোকটা নিজে ককবরক ভাষা জানে না, সে নাকি যে ত্রিপুরা থেকে, ত্রিপুরার সংস্কৃতি, যারা অবাঙালি আছে, যারা ট্রাইবস আছে, তাদের বিভিন্ন ভাষাকে গ্রাস করে খাওয়ার গোপন ষড়যন্ত্র করেছিল টাকার বিনিময়ে, সে এসে ভাষা নিয়ে কথা বলছে, ভাষার কথা বলছে। আজকে যখন এই ভাষা নিয়ে কথা বলছে, সেই সময়ও এই দাঙ্গাবাজ হিন্দিতে কথা বলছিল। আর ককবরক ভাষা নাকি, আচ্ছা হিন্দিতে ককবরক ভাষা চালু হবে? মূর্খ। এই ধরনের দাঙ্গাবাজদের কি বলবেন? কোন স্ক্রিপ্টে লিখতে হবে, কোন স্ক্রিপ্টে লিখতে হবে না, স্ক্রিপ্ট একটা সম্পূর্ণ আলাদা বিষয়। রোমান্স স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট, বিভিন্ন স্ক্রিপ্ট আছে। যে লোকটা জানে না যে রাজমালা যে ভাষায় লেখা হয়েছে সেটা বাংলা ভাষায়, যখন ত্রিপুরার রাজতন্ত্র ছিল বা রাজতন্ত্র তথাকথিত ছিল, সেই সময় যে ভাষায় কথা বলা হতো সেটা ছিল বাংলা ভাষা, এবং একমাত্র ত্রিপুরার রাজভাষা ছিল বাংলা। অতএব এই গোটা ত্রিপুরা, বৃহত্তর ত্রিপুরা, গ্রেটার ত্রিপুরা সম্পূর্ণ ছিল বাংলা ভাষী, বাংলা অধিবাসী মানুষের জনগোষ্ঠীর, বৃহত্তর জনগোষ্ঠীর অংশ। এবং যে বৃহত্তর সমতল ত্রিপুরা, সেই সমতল ত্রিপুরার থেকে সেই সময় ট্যাক্স আসতো, কর আসতো। সেই করের টাকায় বর্তমানে যে খণ্ডিত ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা, সেই পার্বত্য ত্রিপুরার যা কিছু উন্নয়ন আপনারা দেখছেন রাজন্য আমলে, সেই বৃহত্তর ত্রিপুরার, সমতল ত্রিপুরার, গ্রেটার ত্রিপুরার ট্যাক্সের টাকায়। এবং এই ট্যাক্সগুলো যারা দিত, তারা সকলেই বাংলা ভাষী ছিল, তাদের মায়ের বাংলা ভাষা ছিল বাংলা। তাই যারা বাংলা ভাষা নিয়ে কথা বলেন, এবং সে আবার নতুন করে একটা তথ্য দিয়েছে, বলবো, যেগুলো আমি 2019 সাল থেকে বলে আসছিলাম, আজকে তার গলায় সেই একই কথা শুনলাম। ভালো লেগেছে এবং হাসিও পেয়েছে তার এই দৈন্যতা দেখে, যে তার ব্যবসার দোকান, মুকুটহীনের ব্যবসার দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর হয়তো সেই দোকানে কেউ বসবে না এবং দোকান চুরমার হয়ে যাচ্ছে। মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না, এটা আবারও প্রমাণিত। এবং যারা এই মুকুটহীনের ফাঁদে পা দিয়েছিলেন, তারা এখন পস্তাচ্ছেন, কারণ তারা সেই মুকুটহীনের পা দিয়ে এখন তারা ভাবছে যে আমি যে পাশের বাড়ির
নিরীহ নিরপরাধ মানুষগুলোর সঙ্গে অন্যায় করেছি, অত্যাচার করেছি, হুমকি দিয়েছি, ধমকি দিয়েছি, চমকে দিয়েছি। এর পাপের বোঝা এখন আমাকে বইতে হবে। এই যে ন্যাক্কারজনক কাজ করেছি, এই হীনমন্যতায় নিয়ে এখন বাঁচতে হবে। এখন সে পাশের বাড়ির লোকটির সঙ্গে, গ্রামের লোকেদের সঙ্গে এই মুকুটহীনের চক্করে পড়ে হম্বিতম্বি যারা করেছিল, তাদের দিন শেষ হয়ে গেছে। তারা এখন পস্তাচ্ছে। এবং যে বিষয়টা মূলত সে আবার নতুন করে উস্কানি দিয়েছে যে উজ্জয়ন্ত প্যালেজের সামনে, ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে কেন ক্ষুদিরামের মূর্তি থাকবে, কেন সেখানে সেলফি পয়েন্ট, মানে ভারসাম্যহীন কথাবার্তা বলে যাচ্ছিল। আবার বলছে যে আজ থেকে 52 বছর আগে নাকি, মানে 1971 সালে ইস্ট পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল, যে বাংলাদেশের উপর বাংলা ভাষা, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য, বাংলা ভাষীদের মানুষের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য সেখানে একটা দেশ গঠিত হয়েছিল। এই ইতিহাসটা একটু বলেছে। তো তাকে আমি বলতে চাই, সে যখন গায়ের জুড়ে এডিসিতে ক্ষমতায় আসার পর ককবরক জানতে হবে চাকমাদেরকে, মগদেরকে ককবরক জানতে হবে, মিজুদেরকে ককবরক জানতে হবে, ডার্লংদেরকে ককবরক জানতে হবে বলে কথা বলছিল, তখন তার মনে নেই যে প্রত্যেকটা জনগোষ্ঠীর আলাদা আলাদা ভাষা আছে, তাদের সংস্কৃতি আছে। আর বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলে, যাদের মায়ের ভাষা বাংলা, সে নিজেই বলে দিয়েছে যে এই জাতি জনগোষ্ঠী যখন তার ভাষার উপর আক্রমণ আসে, তার সংস্কৃতির উপর আক্রমণ আসে, তখন ভাষার জন্য দেশ এই পৃথিবীতে প্রথম যে জাতি করেছে সেটা হচ্ছে বাঙালি। আর আরেকটা কথা সে বলেছে, সেটাকে বাংলাদেশ থেকে কিছু লোক এসে ত্রিপুরাকে শাসন করছে। আমি বলতে চাই, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, স্বাধীনতার জন্য বলিদান দিয়েছে, তারা কোন দেশের জন্য প্রাণ দিয়েছিল? এবং যে কথাগুলো বলছে ব্রিটিশের দালালি করা ছাড়া সেই সময়ে আর কি কাজটা করেছে? ব্রিটিশের, প্রথম মুঘলদের, শাহজাহানের রাজর্ষি উপন্যাস যেটা আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাস লিখে গেছেন, রাজর্ষি উপন্যাস, সেখানে এরা নবাবদের অধীনস্থ ছিল এবং নবাবদেরকে নাজারানা দিতে হতো আকবরের সময় থেকে। শাহজাহানের সময় যখন সুজা আক্রমণ করেছিল, গোবিন্দ মাণিক্য যখন ত্রিপুরার মহারাজা ছিলেন, জমিদার ছিলেন, তখন এরা কার অধীনস্থ ছিল? সেই ব্রিটিশ আমল থেকে। জমিদাররা কবে থেকে আবার কি? আর ওকে নাকি কেউ এখন মহারাজা বলছে না, তাই মাননীয় মুকুটহীনের দালালের, বাটপারের এখন খুব মনে কষ্ট হচ্ছে। ওকে কেউ প্রদ্যুৎ বলবে না, ওকে প্রদ্যুৎ বলে ডাকলে তাকে কি বলে ডাকবে? অধিকাংশ মানুষ তো এখন ওকে মুকুটহীন বলছে। যে কথাগুলো বলছিলাম আমি 2019 সাল থেকে, একে একে দেখলাম এখন সবাই বলছে। ভালো লাগছে, কারণ যারা দাঙ্গা ছড়ায়, যারা দাঙ্গা হাঙ্গামা করতে চায়, যারা বাঙালি অবাঙালির মধ্যে, যারা পাশের বাড়ি পাশের গ্রামের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদের ধ্বংস এইভাবেই হবে। কারণ মানুষ দাঙ্গা চায় না, মানুষ শান্তিতে বাঁচতে চায়। ওর রাজনৈতিক অভিলাষা পূরণ করার জন্য যেভাবে মানুষকে লেলিয়ে দিয়েছিল এডিসির নির্বাচনে, যেভাবে দাঙ্গা করেছিল, যে সন্ত্রাস করেছিল এডিসিতে ক্ষমতায় আসার পর, সেখানে বিপ্লব দেবের মতো গবেট যদি সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকতো, তাহলে এরা কখনোই ক্ষমতায় আসতে পারত না। এই বর্বর অসভ্য দানব মূর্খ বিপ্লব দেব
ক্ষমতায় থাকার কারণে সেই সময় এডিসিতে ক্ষমতা দখল করতে পেরেছে। যখন বিপ্লব দেব ক্ষমতা থেকে চ্যুত হয় এদের রাতের ঘুম উড়ে যায়। আর ও আরেকটা কথা বলেছে যে এডিসিতে টাকা দেওয়া হয় না। আমি 2-4টা উদাহরণ দিচ্ছি। এডিসিতে যে পাহাড় পরিমাণ দুর্নীতি চলছে, সেই পাহাড় পরিমাণ দুর্নীতির কারণে এডিসির কোষাগার শূন্য হয়ে গেছে। ডলি রিয়াং আপনারা হয়তো জানবেন, শান্তির বাজারের দিকে উনি এমডিসি থেকে ইএম হয়েছেন। সেই ডলি রিয়াং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এডিসিতে উনি ইএম এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন। উনি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের যে সকল দরপত্র মানে টেন্ডারের মাধ্যমে কাজ হওয়ার কথা ছিল, সেই টেন্ডারগুলো যেখানে ডিসেন্ট্রালাইজ করে টেন্ডার হয় সেখানে সেই টেন্ডারগুলোকে উনি বগল দাবা করে কুমলুঙ্গে নিয়ে বেছে বেছে কিছু লোককে দিয়ে মোটা অঙ্ক কামিয়েছে। নতুন নতুন গাড়ি এসেছে, ওদের আয় বেড়েছে। যারা একটা সময় হাওয়াই চটি পরে ঘুরতো আর মানুষকে বলতো থানচা, যারা মানুষকে বলতো গ্রেটার তিপ্রাল্যান্ড, তিপ্রা কামিং, তাদের জীবন দেখেও এই এডিসি নির্বাচনের পর কিভাবে তারা টাকা কামাই করেছে। দুর্নীতি, টেন্ডার ছাড়া, কোনো ধরনের গুণগত মান ছাড়া এরা কাজ করে টাকা আত্মসাৎ করছে। যখন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার প্রশ্ন আসছে তখন দিতে পারছে না, তাই টাকা আনতে পারছে না, আর বলছে আমাদেরকে টাকা দিচ্ছে না। হিসাব এখনো দিতে পারেনি। এডিসিতে যে ধরনের গরমিল করেছে এবং এডিসিতে যে ধরনের কর্মকাণ্ড করেছে, এর ফলে এডিসিতে এখন এদের টাকা মানে চাকরি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করেছে, টেন্ডার ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করেছে, উইদাউট এনি টেন্ডার, এই বিধানসভা নির্বাচনের সময় কত কত টাকা এডিসি থেকে বাঁকা পথে এরা আত্মসাৎ করেছে। এদের এমডিসিদেরকে টার্গেট দেওয়া হয়েছে, এত লক্ষ টাকা এনে দিতে হবে তোমার যে কোনো ভাবে। আর এখন এখন মায়া কান্না করছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, ও বলছে বাঙালিদেরকে, আজকেও বলেছে আবার বাঙালিদেরকে বাংলাদেশি, এবং সে জানে যোগ্য জবাব দেবে। তাকে মানুষ যোগ্য জবাব দিয়েছে। সে বাংলাদেশ থেকে কারা এসেছে আর বর্ডার খোলা আছে, কারা আসছে, প্রতিদিন কারা এসে দখল করছে ত্রিপুরার বনাঞ্চল, কারা রতননগর দিয়ে, আর কারা অরুণাচলের মিজোরামের পথ বেয়ে আসছে, সেই হিসাবগুলো কিন্তু আছে। কারা রেশন কার্ড পেয়ে যাচ্ছে, কারা পাট্টা পেয়ে যাচ্ছে শিডিউল এরিয়াতে, সবকিছুর কিন্তু হিসাব আছে। তাই এসব ভাটবকে লাভ হবে না। মানুষ বুঝে, এখন মানুষ বুঝে। তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের কিভাবে বাঁকা পথে, সে বলছে নাকি চাকরিতে আরো বেশি করে চাকরিতে দখল করতে হবে। যার যোগ্যতা থাকবে সে যোগ্যতা অনুযায়ী, সে বাঙালি হোক অবাঙালি হোক, চাকরি বাজার সে দখল করবে এবং তার কথা বলার মুরুদ নেই। না হলে বলতো যে ইউপিএসসিতে সেখানে ককবরক এবং বাংলা ভাষা, সে যদি সাম্প্রদায়িক না হতো, যে এই রাজ্যের মানুষের ককবরক এবং বাংলা ভাষার অধিবাসী যেহেতু মানুষ, এই মানুষ যেন ও যেন সেই মানুষের আরো বেশি করে কেন্দ্রীয় স্তরে এবং কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে যেন সুযোগ পায়, তার জন্য এই দুটো ভাষা ব্যবহার করার জন্য ও এখন ককবরক ভাষা, ও নিজে প্রথমত ককবরক বলতে পারে না, আর সে নাকি ককবরক ভাষা নিয়ে আন্দোলন করবে। মানে কাকে কি বোকা বানাচ্ছে। শেষ যেটা হচ্ছে, সে আবারও আজকে বাঙালি জাতি এবং বাঙালি স্বামী বিবেকানন্দের নামে কেন আস্তাবল ময়দান হবে, এই মূর্খকে কে বুঝাবে যে স্বামী বিবেকানন্দ একজন কালজয়ী বিশ্ববিখ্যাত মনীষী। উনার নাম যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় তাহলে সেই জায়গার স্থান, সেই রাস্তার স্থান, তার মান উন্নয়ন হয়, তার গৌরব করার জায়গা হয়। স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষের বাণী এবং মহাপুরুষ যে কর্মকাণ্ড করে গেছেন, তার ধারে কাছে ও কি কোনোদিন যেতে পারবে বা তারকে কেউ যেতে পারবে?
উগ্রবাদীকে সে উগ্রবাদীর মূর্তি বানিয়ে সে উন্মোচন করছে, তার মাথায় তো আর কি আসবে? আর মুকুটহীনকে মানুষ মুকুটহীন ডাকবে না তো কি ডাকবে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর রাজতন্ত্র চলে গেছে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই রাজতন্ত্র এবং রাজতন্ত্রের নামে যারা উপাধি ব্যবহার করে তাদেরকে অ্যাক্ট করে সেগুলো বাতিল করে দিয়েছে। এবং এরা যখন ত্রিপুরা যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই যুক্ত হওয়ার সময় যে 3,40,000 পার্স মানি নেওয়া হয়েছিল, সেই পার্স মানিগুলো কোথায় গিয়েছে? সে নাকি বলছে ওর কাছ থেকে নীলমহল কেড়ে নেওয়া হয়েছে, আরো কি কি কেড়ে নেওয়া হয়েছে। এর কত ভাট বকতে পারে? ও বলবে দুদিন পরে এসে 1 কোটি উর, তারপরে ত্রিপুরার আরো কোথায় কোথায় তার জায়গা সবগুলো সে বানিয়েছে। ট্যাক্স দিয়েছে সেই সময়ের যারা বাঙালি প্রজারা, এবং মালিক হয়ে গেছে সে। মানে ভেবে দেখুন এর চিন্তাধারা কি। এই বলে বলে সহজ সরল যারা অবাঙালি মানুষরা আছেন এবং বাঙালি মানুষরা আছেন তাদেরকে কিভাবে আতঙ্ক, ভয়, হিংসা সৃষ্টি করা যায়, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবং সে আরো 2-3টা হুঙ্কার দিয়েছে। সে বলেছিল সুরমা ক্যাপচার করবে, সুরমাতে গৌহারা হেরেছে। সে বলেছিল ক্ষমতায় জিতেগা তো জিতেগা, লেকিন লাস্ট ফাইট তো করেগা। তা সে গোহারা খেয়েছে বিধানসভা নির্বাচনে। এবার বলছে গলতি মেরে ভি তরফ সে হুয়া হ্যায়, গলতি উনকি ভি তরফ সে হুয়া হ্যায়। হ্যাঁ, তো সে নাকি এখন ধনপুরে 1:1 করবে। তাকে বলছি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। 1:1 ধনপুরে হবে। ধনপুরে তোমাকে হারানোর জন্য আসছি। তোমাকে যে সাপোর্ট করবে সেই দলকে, সেই রাজনৈতিক দলকে হারানোর জন্য আসছি। তোমার রাজনৈতিক গদিতে ত্রিপুরার মানুষ আগুন জ্বালিয়ে দিয়েছে, তোমার দূরবসন দিকে ত্রিপুরার মানুষ শেষ করে দিয়েছে। তারপর সে বলছে যে সে নাকি লোকসভা নির্বাচনে সে নাকি লড়াই করবে। পূর্ব ত্রিপুরা, আচ্ছা পূর্ব ত্রিপুরাতে কটা এসটি সিট আছে রে ভাই? হ্যাঁ, মুকুটহীন বাটপার, আবার নতুন করে টাকা আদায়ের রাস্তা, চাঁদা আদায়ের রাস্তা। ইলেকশন লড়বো, এবার টাকা দাও। 30টা বিধানসভা কেন্দ্র আছে। 30টা বিধানসভা কেন্দ্রতে কটা বিধানসভা কেন্দ্রতে জিততে পেরেছ? ছাউমনুতে হারলে, পেচারতলে হারলে, তারপর কটাতে জিতবে? কৃষ্ণপুরে হারলে। জিততে পারবে? 30টা বিধানসভা কেন্দ্র আছে, গুহারা খেয়ে যাবে। ওকে বলছি যদি ওর এতই দম থাকে, ওকে ওপেন চ্যালেঞ্জ বলছি, ও ধনপুরে দাঁড়াক আর না হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দাঁড়াক, দেখবো ওর কত দম। ওকে গোহারা হারিয়ে বাড়ি ফেরত পাঠাবো। এরাই মানুষের কাঁধে, ওর তো স্টেজে উঠে ভাষণ দেওয়ার পর্যন্ত অকাজ ছিল না। এনসি দেববর্মা আর মেবার কুমার ওকে দয়া ভেবে খুমলুঙে একটা ভাষণ দিতে দিচ্ছিল এডিসির ঠিক আগে। সেখান থেকে সে ভাষণ দিয়ে এসে তারপর এদেরকে কিভাবে খতম করা যায় তার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের হিজিক তুলে সে প্রথমে I-50কে খতম করেছে। তিপ্রাসানে মারা হে ভাই। তারপরে I-50কে খতম করে ও নিজে এখন খতম, টাটা বাই বাই হয়ে গেছে। ও আরো কথা বলেছে যে মানে মিডিয়া কেন বলবে ওর বিরুদ্ধে, ও আনটাচেবল। আরে খুমলুঙে যখন ওকে পিটিয়ে ছাল তুলে দিয়েছিল, টিপিএফ যখন ওকে পিটিয়ে ছাল তুলে দিয়েছিল খুমলুঙে, তখন ও কি করতে পেরেছে? আর সাধারণ মানুষকে, সাধারণ যারা অবাঙালি তাদেরকে বলছে, সেই সকল মানুষগুলি, সেই জনগোষ্ঠীর ভাইদেরকে বোনেদেরকে বলছে যে সে তার বিরুদ্ধে যদি কোনো নিউজ হয় বা তার সত্যটা যদি উদ্ঘাটন হয়, ওরা যেন প্রতিবাদ করে, প্রটেস্ট করে, মানে উস্কানি দিচ্ছে। সেকেন্ড বলেছে ও যখন হঠাৎ করে এসে
এয়ারপোর্টে আগরতলা বিমানবন্দরে এসে সে বলছে যে মণিপুরে গন্ডগোল চলছে, মণিপুরে যারা আছে আমি তাদেরকে নিয়ে আসবো, হ্যান করবো তেন করবো। আর আজকে বলছে मेरा पास पैसा नहीं है, मैंने 300 करोड़ नहीं खाया, मैं ये अपना 1,90,00,000 रुपए मेरा मार्केट में कर्ज है। কি বলতে চাইছে, যখন খুশি তখন মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলছে। আজকে তাকে এতটা দুর্মস্য দেখাচ্ছিল, সে হেরে গেছে। সে মানুষের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, ত্রিপুরার মানুষের বিরুদ্ধে, ত্রিপুরার কৃষি সংস্কৃতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াই সে হেরে গেছে। মানুষ তাকে হারিয়ে দিয়েছে। এখন সে টিকে থাকতে চাইছে, তার রাজনৈতিক দোকান খুলে রাখতে চাইছে, কিন্তু এই মুকুটহীনের রাজনৈতিক দোকান চিরতরে বন্ধ হবে। এবং যে সকল মানুষদেরকে সে ভুল বুঝিয়ে সহজ সরল এই ত্রিপুরার মিশ্র জনগোষ্ঠীর বসবাসকারী ত্রিপুরার মানুষদেরকে যেভাবে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে, বলছে বাঙালিকে গিয়ে বলছে হিন্দু তোমার শত্রু, মুসলিমদেরকে গিয়ে বলছে হিন্দুরা সব কেড়ে নিচ্ছে, আর পাহাড়ে গিয়ে বলছে বাঙালিরা সব তোমার কেড়ে নিচ্ছে। কেউ কারোর কিছু কেড়ে নিচ্ছে না। ত্রিপুরা রাজ্যে এসটিদের সব থেকে বেশি সংরক্ষণ, ভারতবর্ষের মধ্যে কোথাও এত বেশি সংরক্ষণ নেই। এসটি রাজ্যগুলিতে যেখানে এসটি 95% সেখানেও 90% সেখানেও এত রিজার্ভেশন নেই। তাই এইসব ভোগাস ভাওতাবাজি যারা বলে তাদেরকে ছুঁড়ে ফেলার সময় এসে গেছে। তার চক্করে আর পড়বেন না। পাশের বাড়ির লোক, নিজের গ্রামের লোক কখনোই আপনার শত্রু হতে পারে না। বিপদের সময় তারাই আপনার পাশে দাঁড়াবে, সে বাঙালি হোক সে অবাঙালি হোক। এই ত্রিপুরায় কেউ দাঙ্গা করতে চায় না। এই মুকুটহীনের মতো কিছু লোক এবং মুকুটহীনের সাঙ্গপাঙ্গরাই দাঙ্গা করতে চায়, কারণ তারা চায় তাদের মানে বাঁকা পথে কিভাবে লুটে পুটে টাকা খাওয়া যায়, ঠিক এডিজিতে যেভাবে লুটে পুটে খাচ্ছে টাকা, তো সেইগুলোকে যেভাবে প্রতিহত করা যায়, সেগুলোকে কিভাবে মোকাবিলা করা যায়, সকল অংশের মানুষকে চিন্তা করতে হবে। আর যারা ঘুষপেটিয়া, সেই ঘুষপেটিয়াদেরকে ত্রিপুরার বনভূমি দখল যারা করছে, যারা স্থানীয় মানুষের অধিকার লুণ্ঠন করছে, তাদের বিরুদ্ধে সকল অংশের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসতে হবে। তবেই এই ত্রিপুরার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে। এবং মুকুটহীন হেরে গেছে। যারা বলছিলেন যে আমার কি প্রতিক্রিয়া, আমার এর সম্পর্কে এ ধরনের বাটপারের কথায় কোনো প্রতিক্রিয়া আমি দিতেই চাই না। যা ফ্যাক্ট সেটা আমি বললাম, সেটা 2019 সাল থেকে বলে আসছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। কারণ আমি মনে করি ত্রিপুরার বনোফাইড সিটিজেন হিসাবে, একজন ট্যাক্স পেয়ার হিসাবে আমার কর্তব্য যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি এবং সেটা ত্রিপুরার মানুষ সঠিকভাবে সেটা পাচ্ছে কি পাচ্ছেন না, সেটা যদি না পায় প্রতিবাদ করাটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ত্রিপুরা।